সদ্য বিয়ে করা বালা নামের একটি লোকের সুন্দরী বইয়ের উপর নজর পড়ে একটি ভয়ঙ্কর জিনের। তার বউকে পেতে জিন শুরু করে দেয় বিভিন্ন রকমের ছলনা, আর সেই ছলনায় ভুলে গিয়ে বালা তুলে দেয় তার স্ত্রীকে জিনের হাতে। আর এরপরে জিন তার উদ্দেশ্য পূরণের জন্য বালা এবং তার স্ত্রীর সঙ্গে কি করেছিল তাই চলুন দেখে আসা যাক। গল্পের শুরুতে আমরা অজয় নামের একটি ছেলেকে দেখতে পাই যে হায়দ্রাবাদে চাকরি করে। আর অনেক দিন পর সে ছুটি পেয়েছে আর গ্রামে এসেছে। সেই খুশিতে তারা সব বন্ধুরা মিলে একটি পার্টির প্ল্যান করে। সেই রাতে অজয় সব বন্ধুদের নিয়ে একটি ভূতের জায়গায় চলে যায় পার্টি করার জন্য। সেখানে যাওয়ার পর তার এক বন্ধু অজয়কে একটি গল্প শোনাতে বলে। তখন অজয় জিজ্ঞেস করে, কি গল্প শুনবি? তখন তার বন্ধু বলে, এখানের পরিবেশটার সঙ্গে ভূতের গল্প বেশ মানাবে, তাই তুই ভূতের গল্পটাই বল। তখন অজয় তাদেরকে একটি বাস্তবে ঘটে যাওয়া একটি ভূতের গল্প শোনাতে শুরু করে। তবে যখন অজয়ের বন্ধুরা জানে যে এই ঘটনাটা বাস্তবে ঘটেছে, তখন তারা এটা নিয়ে হাসাহাসি করে, কারণ তারা বিশ্বাসই করে না যে ভূত বলতে কোনো কিছু আছে। তখন অজয় বলে, এখানে হাসির কি আছে? আত্মা বা জিন যে পৃথিবীতে আছে সেটা তো আমাদের ধর্মেও রয়েছে। আর এইসব জিনেরা মানুষের ব্রেনকে কন্ট্রোল করে নিজের ইচ্ছা মতো কাজ করায়। এদের মধ্যে এমনও কিছু জিন আছে যারা মানুষের প্রতি আকৃষ্ট হয় আর তাদের সাথে ফিজিক্যালি হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। আর অনেক বছর আগে আমাদের গ্রামে এমনই একটি ঘটনা ঘটে। তখন আমাদের গ্রামে আদিলক্ষ্মী নামে একটি আতশবাজির কারখানা ছিল। আর সেই কারখানার মালিক ছিল আদিবান। একদিন আদিবানের ছেলে বালা তার বাবার কাছে তার মায়ের একটি চিঠি নিয়ে আসে। তাতে লেখা ছিল সে অন্যজনকে ভালোবাসে, আর সেই কারণেই সে আদিবান এবং বালাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছে। আর এই চিঠিটা পড়ে আদিবান যতটা না কষ্ট পায়, বালা তার থেকে অনেক বেশি কষ্ট পায়, কারণ সে তার মাকে খুবই ভালোবাসতো। আদিবান তখন বালাকে ব্যস্ত রাখার জন্য তার সঙ্গে ফ্যাক্টরিতে কাজে লাগিয়ে দেয়। আর ফ্যাক্টরিতে কাজ করতে করতে বালা সত্যিই তার মাকে ভুলতে শুরু করে। আর এদিকে আদিবান বউকে ভোলার জন্য অন্য পথ অবলম্বন করে। সেই সময় বউ জীবিত থাকা অবস্থায় কাউকে বিয়ে করা অনেক বড় অপরাধ হিসেবে গণ্য করা হতো। তাই আদিবান গ্রাম থেকে অনেকটা দূরে গিয়ে একটি বাড়ি বানায়, আর সেখানেই সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে থাকতে শুরু করে। আর এভাবেই অনেকগুলো বছর পার হয়ে যায়। বালা অনেক বড় হয়ে যায়, কিন্তু তার মা তাকে ছেড়ে যাওয়ার কারণে সে কোনো মেয়েকেই সহ্য করতে পারে না। বালার বাবা এটা জানার পরও ছেলেকে একটি সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। মেয়েটার নাম ছিল আলাগিনী। এদিকে বালা বিয়ের রাতে আলাগিনীর কাছে গিয়ে বলে, শোনো, এই বিয়েটা আমি নিজের ইচ্ছায় করিনি, তাই হয়তো তোমাকে কখনোই স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। বালার এই কথাগুলো শুনে আলাগিনী খুব কষ্ট পায়। বিয়ের রাতে কোনো মেয়েই তার স্বামীর কাছ থেকে এমন কথা কখনোই আশা করে না। তো যাই হোক, পরের দিন সকালে আলাগিনী সকাল সকাল গোসল সেরে সেজে গুজে বালার ঘুম ভাঙাতে যায়। কিন্তু বালা খুশি হওয়ার বদলে উল্টে তার উপর খুব রেগে যায়। কিন্তু আলাগিনী যখন তার ফ্যাক্টরির কথা মনে করিয়ে দেয়, তখন সে শান্ত হয়ে যায়। এরপর আলাগিনী বালার জন্য নিজ হাতে খাবার তৈরি করে, কিন্তু বালা সেই খাবারটা না খেয়েই চলে যায়। বালার এমন কঠোর আচরণে আলাগিনী খুব কষ্ট পায়। সে বুঝেই উঠতে পারে না যে সে কি এমন দোষ করেছে যার জন্য তার স্বামী তার সঙ্গে এমনটা করছে। সেদিন ফ্যাক্টরিতে যাওয়ার পর বালাকে একটা অদৃশ্য শক্তি ফলো করতে শুরু করে। এমনই একদিন বালা যখন অফিসে বসে হিসাব করছিল, তখন হঠাৎ একজন বলে ওঠে ৭,৭০৭। আওয়াজটা শুনে বালা হঠাৎ চমকে ওঠে, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পায় না। এরপর হিসাব করে দেখে যে আসলেই মোট হিসাবটা ৭,৭০৭ আসে। এরই মাঝে সেখানে থাকা সব বাল্বগুলো জ্বলতে নিভতে শুরু করে, কিন্তু বালা এই বিষয়গুলোকে পাত্তা দেয় না। এরপর সে নিজের কাজে মনোযোগ দেয়, কিন্তু সেই আওয়াজটা আবারও বালার সঙ্গে কথা বলার চেষ্টা করে। তখন বালা বেশ ঘাবড়ে যায়, কিন্তু একটু পর সে আবারও গুরুত্ব দেয় না, কারণ সে মনে করছিল কাজের প্রেশারের কারণে হয়তো সে ভুল ভাবছে। এরপর বালা সেখান থেকে চলে যাওয়ার জন্য বেরোতে থাকে, কিন্তু হঠাৎই সেই আওয়াজটা বলে ওঠে, দাঁড়াও, তোমার হয়তো এই সব কিছু কল্পনা মনে হতে পারে, কিন্তু আমি তোমার ব্যাপারে এমন কিছু জানি যেটা শোনার পর তোমার সব ভুল ধারণা ভেঙে যাবে। তখন বালা অবাক হয়ে জিজ্ঞেস করে, কে তুমি, আর তুমি কী বা জানো? তখন আওয়াজটা তাকে বলে, তুমি ছোটবেলায় একবার ফ্যাক্টরি থেকে 10,000 টাকা চুরি করেছিলে, আর সেই দোষটা অন্যের উপর চাপিয়ে দিয়েছিলে, যেটা আজ পর্যন্ত কেউই জানে না। আর সেটা শুনে বালা ভীষণ ঘাবড়ে যায়, কারণ সেটা আসলেই সত্য।
আর বালার সঙ্গে যে এতক্ষণ ধরে কথা বলছে সে আসলে কোনো মানুষ ছিল না, সে ছিল একটা ভয়ঙ্কর জিন। বালা তখন আবারও জিজ্ঞেস করে, কে তুমি আর কিভাবে তুমি এসব কিছু জানো? তখন জিন বলে, আমি কে সেটা জানা জরুরি নয়, কিন্তু আমি তোমার কি কি উপকার করতে পারি সেটা জানাটাই আগে জরুরি। বালা তখন বুঝতে পারে এটা কোনো মানুষের কাজ নয়, আর সে তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে পড়ে আর সোজা চলে যায় তার বাবার কাছে। সেখানে গিয়ে সে পুরো ঘটনাটা তার বাবাকে খুলে বলে, কিন্তু আদিবান তার কোনো কথাই বিশ্বাস করে না। সে ভাবে বালা হয়তো ফ্যাক্টরিতে কাজের ফাঁকি দেওয়ার জন্য বাহানা করছে, তাই সে বালাকে বকাঝকা করে সেখান থেকে বের করে দেয়। বাড়ি ফিরেও বালা এটা নিয়েই ভাবতে থাকে। রাতে ঘুমানোর সময় জিনটা তার গায়ের চাদর বারবার টেনে ফেলে দিতে থাকে। বালার তখন ঘুম ভেঙে যায় এবং সে ভয়ে কাঁপতে থাকে। তারপরও সে নিজের মনটাকে কোনো রকমে শান্ত করে কম্বলটা গায়ে দিয়ে শুয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর আবারও সেই জিনটা তাকে বিরক্ত করতে থাকে। বালা তখন চোখ খুললেই সামনে একটি ভয়ঙ্কর চেহারা দেখতে পায়, যেটা দেখে সে লাফিয়ে ওঠে। আলাগিনী যখন সেটা বুঝতে পারে দৌড়ে বালার কাছে আসে, এসে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? বালা তখন এর কোনো উত্তর দিতে পারে না। তবে তখন বালার মনে হতে থাকে সে হয়তো আলাগিনীর সঙ্গে অনেক অন্যায় করেছে। তাই এরপর থেকে বালা তার নিজের সব ঘৃণা কষ্ট ভুলে গিয়ে আলাগিনীকে আপন করে নেয়। এরপর সে আলাগিনীকে বলে, আমি ছোটবেলা থেকেই এরকম মাঝে মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠতাম আর সব সময় আমার মাকে কাছে পেতাম। কিন্তু যেদিন থেকে আমার মা চলে গিয়েছে সেদিন থেকেই আমি একাই থাকতে শুরু করি, আর সেখান থেকেই মেয়েদের উপর একটা ঘৃণা তৈরি হয়েছে আমার। একথা বলার পর আলাগিনীও তার ব্যাপারটা বুঝতে পারে আর হাসি মুখে সবকিছু মেনে নেয়। এরপর থেকে তাদের সম্পর্কটা আরো গভীর হতে শুরু করে। তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বেড়ায়, অনেক ভালো ভালো সময় কাটায়। তাদের সংসারটাও বেশ ভালোই চলছিল। আলাগিনীকে পেয়ে বালার সব একাকিত্বও দূর হয়ে গিয়েছিল। কিন্তু এরই মাঝে বালা একদিন ফ্যাক্টরিতে গিয়ে জানতে পারে তাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ, আর এভাবে চলতে থাকলে তাদের ফ্যাক্টরিটা বন্ধ করে দিতে হবে। সেটা শুনে বালা খুব টেনশনে পড়ে যায়। এরই মাঝে আলাগিনী খাবার নিয়ে পৌঁছে যায় বালার অফিসে। সেখানে গিয়ে সে যখন বালাকে খাবার খেতে দিচ্ছিল তখনই সেই জিনের নজর এসে পড়ে আলাগিনীর উপর। কিন্তু তার গলায় মঙ্গলসূত্র থাকার কারণে জিন তার কাছে যেতে পারছিল না। খাওয়া শেষ হলে আলাগিনীকে বালা গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। এরপর সে এসে নিজের কাজ শুরু করে। তখন সেই জিন আবারও বালাকে ডাক দেয়, কিন্তু বালা এবার একটু ভয় না পেয়ে জিজ্ঞেস করে, কে তুমি আর আমার কাছে কি চাও? তখন জিন বলে, আমি তো আগেই বলেছি আমার পরিচয়টা জরুরি নয়, কিন্তু আমি তোমার যে উপকারটা করতে পারবো সেটাই জরুরি। বালা জিজ্ঞেস করে, কি উপকার করবে তুমি আমার? তখন জিন বলে, তোমার বাবার সন্দেহ যে তুমি ব্যবসাটা ভালো মতো সামলাতে পারবে না, তাই তোমার এখন তাকে এত প্রফিট করে দেখাতে হবে যে সে তার জীবনে এমন কখনোই দেখেনি। বালা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, সেটা আমি কিভাবে করব? জিন বলে, সেটা আমার উপর ছেড়ে দাও, কিন্তু তার বদলে আলাগিনীর এক ফোঁটা রক্ত এনে দিতে হবে। বালা তখন তার কথায় রাজি হয় না, কিন্তু জিন তাকে বোঝানোর অনেক চেষ্টা করে। আমি তো শুধুমাত্র আলাগিনীর এক ফোঁটা রক্তই চেয়েছি, বেশি কিছু তো চাইনি। বালা তখন বলে, তুমি আলাগিনীর রক্ত নিয়ে কি করবে? প্রয়োজন হলে আমার সব রক্ত নিয়ে নাও। কিন্তু জিন বলে যে না, আমার আলাগিনীর রক্তই লাগবে। বাড়িতে ফিরে বারবার জিনের কথাই বালা ভাবতে থাকে। তার ব্যবসার এমন খারাপ অবস্থা দেখে অবশেষে সে জিনকে আলাগিনীর এক ফোঁটা রক্ত দিতে রাজি হয়ে যায়। আর রাতে সে আলাগিনীকে একটি ঘুমের ওষুধ খাইয়ে দেয়। আলাগিনী ঘুমানোর পর বালা তার হাত থেকে এক ফোঁটা রক্ত নিয়ে নেয় এবং একটি ছোট্ট কন্টেনারের মধ্যে রেখে দেয়। পরের দিন ফ্যাক্টরিতে যাওয়ার সঙ্গে সঙ্গেই জিন বালাকে বলে, রক্ত এনেছো কিনা? তখন বালা বলে, হ্যাঁ এনেছি। তখনই জিনটা অদ্ভুতভাবে হাসতে শুরু করে আর সেখানকার আলোটা জ্বলতে নিভতে শুরু করে। এরপর জিন বলে, এক ফোঁটা রক্ত টেবিলের উপর রাখো আর নিজের চোখ দুটো বন্ধ করে ফেলো। বালা তখন তার কথা মতো এক ফোঁটা রক্ত টেবিলের উপর রেখে দেয় এবং চোখটা বন্ধ করে নেয়। জিন সেই সুযোগে এসে টেবিলের উপর থেকে সেই রক্তের স্বাদ নিয়ে পালিয়ে যায়। এরপর জিনটা বালাকে বলে, আমি তোমার উপর খুব খুশি হয়েছি আর এখন আমি চলে যাচ্ছি, আর আমি তখনই ফিরে আসব যখন তুমি আমাকে ডেকে আনবে।
আর এই বলে জিনটা সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। এরপর থেকেই বালার বিজনেস বাড়তে থাকে। শুধু সেই গ্রামেই নয়, আশেপাশের গ্রামের মানুষেরা এসেও তার আতশবাজি কিনে নিয়ে যায়। শুধু তাই নয়, বালা এত প্রফিট করে যে সে আরেকটি নতুন ফ্যাক্টরিও দিতে শুরু করে। আজ পর্যন্ত আদিবান নিজেও কখনো এত প্রফিট কামাতে পারেনি। তাই বালা খুশি হয়ে তার বাবাকে মিষ্টি খাওয়াতে যায়। তখন বালা নিজের উপর গর্ব হতে থাকে, কারণ সে তো সবসময় তার বাবার সামনে নিজেকে প্রমাণ করতে চাইতো। এরপর থেকেই বালা আগের থেকে অনেক হাসি খুশি থাকতে শুরু করে। একদিন সে নিজ হাতে আলাগিনীকে খাবার খাইয়ে দেয়। তখন আলাগিনী খুশি হয়ে বলে, তোমার এই ভালো দিকটা সবার সামনে দেখাও না কেন? তখন বালা বলে, মানুষ যখন কোনো মানুষের ভালো দিকটা দেখে তখন সবসময় তার কাছ থেকে সে ভালো কিছুই আশা করে। এখন আমার পক্ষে সবার জন্য তো ভালো কিছু করা সম্ভব নয়, তাই আমি শুধু আমার আপন মানুষগুলোর সামনেই ভালো দিকটা প্রকাশ করি। সেই কথা শুনে আলাগিনী ভীষণ খুশি হয়ে যায়। পরদিন বালা আলাগিনীকে নিয়ে একটি মন্দিরে যায়। প্রার্থনা শেষ করার পর বালা তাকে জিজ্ঞেস করে, তুমি ঈশ্বরের কাছ থেকে কি চাইলে? উত্তরে আলাগিনী বলে, আমি খুব ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছি, তাই বাবা মার ভালোবাসা কি সেটা আমি কখনোই পাইনি। তাই আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম সে যেন আমার স্বামীর মধ্যে আমার বাবা মার ভালোবাসা দিয়ে দেয়। আর এখন ঈশ্বর আমার প্রার্থনা পূরণ করেছে, তাই আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। তখন বালা বলে, আমি তোমাকে কখনোই দুঃখ পেতে দেব না। তারা দুজনে একে অপরের সাথেই ভীষণ আনন্দের দিন কাটাতে থাকে। আর এদিকে বালা তার নতুন ফ্যাক্টরি বানানোর কাজে নিজেই তদারকি করতে থাকে। কয়েক মাস পরে তার ফ্যাক্টরির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। কিন্তু কথায় আছে না, মানুষের লোভের শেষ নেই। আর এমনই কিছু ঘটে বালার সঙ্গে। সে এত টাকা পয়সার উন্নতি দেখে বালা লোভে পড়ে যায়। সে আরও বেশি টাকার লোভে তার ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে প্রোডাকশন বাড়িয়ে দেয়। অর্থ সম্পদের লোভ কখন যে তার মধ্যে এরকম ভয়ঙ্কর পরিবর্তন এনেছে সে সেটা নিজেও জানে না। আর তার এই লোভই তাকে দিয়ে সেই জিনকে আবারও ডেকে আনে। একদিন সে অফিসে গিয়ে জিনকে উদ্দেশ্য করে বলে, তুমি সত্যি আমার অনেক উপকার করেছো। তোমার জন্য আমি এত অর্থ সম্পদের মুখ দেখতে পেরেছি। আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। কোথায় তুমি? তুমি আমার সামনে এসো। এটা বলার সাথে সাথেই জিনটা সেখানে চলে আসে। আর তাকে বলে, আমি তোমার জন্য ভীষণ খুশি। তুমি এখন কি করতে চাইছো? তখন বালা বলে, আমি 2 ফ্যাক্টরিতে অনেক পরিমাণে আতশবাজি উঠিয়েছি। সামনেই দীপাবলি, তাই আমি তোমার সাহায্য নিয়ে আবারও অনেক টাকা প্রফিট করতে চাচ্ছি। জিন তখন বলে, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তোমার এত উন্নতি হবে যে তুমি গ্রামের মধ্যে সবথেকে ধনী ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করবে। গ্রামের সবাই তোমাকে সম্মান করবে। কিন্তু মনে আছে তো, তার বদলে তোমাকেও আমাকে কিছু দিতে হবে। বালা তখন হেসে বলে, হ্যাঁ, 1 ফোঁটা রক্ত তো সেটা তুমি পেয়ে যাবে। তখন জিন বলে ওঠে, না, এবার আমার রক্ত চাই না, এবার আমার চাই আলাগিনীকে। তার কথা শুনে বালা খুব রেগে যায়। আসলে ওই দিন জিন প্রথম দিন আলাগিনীর রক্ত চেয়েছিল এই কারণে, সেদিন বালার মধ্যে কোনো লোভ ছিল না। আর তাই প্রথমেই সে যদি আলাগিনীকে চাইতো বালা কোনো মতেই রাজি হতো না। কিন্তু এখন বালার মধ্যে লোভ বাসা বেঁধেছে, তাই এখন বালাকে রাজি করানোটা কোনো ব্যাপারই না। তাই জিন তার চেষ্টা চালাতে শুরু করে, কিন্তু বালা কোনোভাবেই আলাগিনীকে জিনের হাতে তুলে দিতে রাজি হচ্ছিল না, কারণ সে সত্যি আলাগিনীকে অনেক ভালোবাসতো। বালা বলে, তুমি কি জানো আমার কাছে তুমি কি চেয়েছো? আমি কখনোই তোমার ইচ্ছাটা পূরণ করতে পারবো না। তখন জিন বলে, তোমার ইচ্ছার কাছে আমার ইচ্ছাটা খুবই সামান্য। একবার ভেবে দেখো, আমার কথায় রাজি হলে তুমি সারা গ্রামের মধ্যে ধনী হয়ে যাবে। কিন্তু বালা তাতেও কনভিন্স হয় না, সে সেখান থেকে যেতে শুরু করে। তখন জিন তাকে ডেকে বলে, শোনো বালা, আমি তোমাকে এত অর্থ সম্পত্তি যখন দিয়েছি, তাই আমি চাইলে এই সমস্ত কিছু নিয়েও নিতে পারি। তখন বালা রেগে গিয়ে জিনকে সেখান থেকে চলে যেতে বলে। তখন জিন বলে, আমি বলেছিলাম তুমি ডাকলেই আমি আসব, কিন্তু আমি এটা তো বলিনি যে তুমি বললেই আমি চলে যাব। তখন বালা বুঝতে পারে যে সে খুব বাজেভাবে জিনের কথায় ফেঁসে গিয়েছে, কিন্তু তবুও সে জিনের কথায় রাজি হয় না। এরই মাঝে বালা জানতে পারে সরকার থেকে কিছুদিনের জন্য আতশবাজি ব্যান্ড করে দেওয়া হয়েছে। সেটা জানার পর বালা ভীষণ টেনশনে পড়ে যায়। তাই ভালো করে খোঁজ খবর নেওয়ার জন্য সে পঞ্চায়েতের অফিসে চলে যায়। সেখানে যাওয়ার পর জানতে পারে সরকার টেম্পোরারিভাবে আতশবাজি ব্যান্ড করেছিল, কিন্তু কিছুদিন পর আবারও সব কিছু ঠিক হয়ে যাবে। এটা শুনে বালা একটু স্বস্তি পায়। সকালে ফ্যাক্টরি থেকে একটা লোক এসে বালাকে ডেকে নিয়ে যায় সেই নতুন ফ্যাক্টরিতে।
সেখানে যাওয়ার পর সে দেখতে পায় গত রাতে বৃষ্টি হওয়ার কারণে তার ফ্যাক্টরির সব মাল নষ্ট হয়ে গিয়েছে। চোখের সামনে তার স্বপ্নগুলোকে এভাবে পানিতে ভাসতে দেখে তখন তার মাথায় আসে জিনের কথা। তার এই ক্ষতি, হতাশা আর দুঃখ তাকে আবারও দানব বানিয়ে দেয়। তাই সে জিনের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয়। তখন সে জিনের কাছে গিয়ে বলে, তুমি চাইলে আমার শরীরের সব রক্ত নিয়ে নাও, কিন্তু তুমি যেটা চাইছো সেটা কোনোভাবেই সম্ভব নয়। একথা শুনে জিন বলে, তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তুমি তোমার বউকে কতই না ভালোবাসো, কিন্তু তোমার বউ তো তোমাকে ভালোবাসে না। বালা তখন জিনের কথা শুনে খুব রেগে যায়। তখন সে বলে, আমি তোমার কথা বিশ্বাস করি না। তখন জিন বলে, আমার কথা যদি বিশ্বাসই না করো তাহলে তোমার বউকে গিয়ে জিজ্ঞেস করো কৈলাসকে, সে তাকে চেনে কিনা। বালার মনে তখন সন্দেহ তৈরি হয়, আর সে বাড়িতে ফিরে আলাগিনীকে কৈলাসের ব্যাপারে জিজ্ঞেস করে। নামটা শুনে আলাগিনী খুব ঘাবড়ে যায়, আর বালাকে জিজ্ঞেস করে, তুমি কৈলাসের নাম কিভাবে জানলে? বালা তখন বলে, সেটা পরে বলবো, আগে বলো কৈলাসকে। তখন আলাগিনী বলে, কৈলাস আমার ছোটবেলার বন্ধু, আমরা একই এলাকাতে থাকতাম, আর একসঙ্গে থাকতে থাকতে আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু সে কখনোই আমাকে বিয়ে করার ব্যাপারে কিছুই বলেনি, তাই আমিও আমাদের সম্পর্কটাকে আর বেশি দূর আগাইনি। তখন বালা জিজ্ঞেস করে, তোমরা কতটা ঘনিষ্ঠ ছিলে? তখন আলাগিনী বলে, বিশ্বাস করো, আমরা শুধুমাত্র ভালো বন্ধু ছিলাম, এর থেকে বেশি কিছু নয়। আর আমি এই ব্যাপারটা অনেক আগেই তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমাদের এই সম্পর্কটা অনেক ঝামেলার পর গিয়ে একটু সুন্দর হয়েছে, তাই আর ভয়ে কিছু বলার সাহস পায়নি। আলাগিনী তার কাজের জন্য বালার কাছে ক্ষমা চায়, কিন্তু বালা কোনো উত্তরই দেয় না। সেখান থেকে সে চলে যায়। তখন তার কাছে জিনের কথাগুলোই সত্যি বলে মনে হতে থাকে। এরপর সে জিনের কাছে গিয়ে বলে, আলাগিনীর সাথে কৈলাসের কখনো কোনো আজে বাজে সম্পর্ক ছিল কিনা। তখন জিন বলে, তুমি খুব বোকা, আলাগিনীর সঙ্গে কৈলাসের কোনো সম্পর্ক ছিল কিনা আমি তোমাকে এখনই প্রমাণ দিচ্ছি। যেখানে আলাগিনী ও কৈলাস একসঙ্গে ছিল। সেটা দেখে বালা খুব রেগে যায়, আর সে ভেবে নেয় আলাগিনীকে সে উচিত শিক্ষা দেবে। আর তখনই জিন তাকে তার নিজের জালে ফাঁসিয়ে নেয়, আর বালা তখন আলাগিনীকে জিনের হাতে তুলে দিতে রাজি হয়ে যায়। কিন্তু তখনও তার মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল, তাই সে তার বাবার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। তখন আদিবান তাকে বলে, তুমি তোমার বউকে জিনের হাতে তুলে দাও, তোমার কাছে যদি টাকা থাকে তাহলে এমন বউ তুমি 10টা পেয়ে যাবে। তখন বালা বলে, কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আমি কি বলবো? আদিবান তখন বলে, বলবে বউ পালিয়ে গিয়েছে। এরপরই বালা বুঝতে পারে তার মা কখনো পালিয়ে যায়নি, তার বাবা জিনের হাতে তার মাকে তুলে দিয়েছিল, কারণ সেও আদিবানকে ধোঁকা দিয়েছিল। এ কথা জানার পর বালার মনের সব দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যায়। তাই সেদিন বাড়ি গিয়ে বালা আলাগিনীকে বলে, দেখো, আমাদের বিয়েটা তো সঠিকভাবে হয়নি, কারণ আমি তখন মন থেকে রাজি ছিলাম না, আর আমি তো এখন তোমাকে খুব ভালোবাসি। তাই আমরা যদি কাল আবারও বিয়ে করি তাহলে তাতে কি তোমার কোনো আপত্তি আছে? নিজের স্বামীকে আবারও বিয়ে করতে কোনো মেয়ের কেনই বা কোনো আপত্তি থাকবে? তাই আলাগিনীও খুশি মনে রাজি হয়ে যায়। পরের দিন আলাগিনী বিয়ের সাজে সুন্দর মতো সাজে, আর বালা তখন আলাগিনীর কাছে গিয়ে তার গলার মঙ্গলসূত্রটি খুলে ফেলে। আর এই মঙ্গলসূত্রটার কারণেই কিন্তু এতদিন জিন আলাগিনীর কাছে যেতে পারছিল না। আর ঠিক সেই সময়েই তাদের দেওয়ালে বাঁধানো ছবিটি মাটিতে পড়ে ভেঙে যায়। এতে আলাগিনী খুব কষ্ট পায়, তবে কোনো কিছু বলে না। এরপর বালা তাকে সঙ্গে নিয়ে তাদের ফ্যাক্টরিতে চলে যায় বিয়ে করার জন্য। ব্যাপারটা আলাগিনীর কাছে অদ্ভুত মনে হলেও সে বালার সামনে কিছুই বলে না। বালা তাকে একটা অন্ধকার রুমে অপেক্ষা করতে বলে, আর সে সেখান থেকে চলে যায়। আর তখনই সেই জিনটা ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে। সেটা শুনে আলাগিনী খুব ভয় পেয়ে যায়, কিন্তু একটু পর সে ভাবে এটা হয়তো বালা করছে তাকে ভয় দেখানোর জন্য। কিন্তু এরই মাঝে বালা তার সামনে চলে আসে। তখন আলাগিনী সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই সময়েই জিনটা আলাগিনীকে আগুন দিয়ে আটকে ফেলে। তখন বালা বলে, তুমি আমাকে মিথ্যা বলেছিলে, কৈলাসের সঙ্গে তোমার খারাপ সম্পর্ক ছিল। তখন আলাগিনী কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমাকে সব সত্যিটাই বলেছি, একবার প্লিজ ভেবে দেখো। তখন বালা বুঝতে পারে জিন তার চেহারার জায়গায় কৈলাসের চেহারা সেদিন দেখিয়েছিল, আর তাকে কনফিউজড করেছিল। তখন বালা নিজের ভুলটা বুঝতে পারে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এরই মধ্যে আলাগিনী বালাকে জানায় সে প্রেগনেন্ট। সেটা শোনার পর বালা জিনের কাছে হাত জোড় করে আলাগিনীকে ছেড়ে দিতে বলে,
কিন্তু জিন তার কোনো কথাই শোনে না। সে আলাগিনীকে সঙ্গে করে নিয়ে যায়। বালার তখন তার বাবার উপর ভীষণ রাগ হয়, কারণ সে বুঝতে পারে যে তার মাও নির্দোষ ছিল। তাই সে তার বাবার কাছে গিয়ে তাকে হত্যা করে। এরপর সে নিজেও ফ্যাক্টরিতে এসে আত্মহত্যা করে নেয়। আর এভাবেই তাদের পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায়। পুরো গল্পটা শেষ হওয়ার পর অজয় তার বন্ধুদেরকে জানায় তারা এখন যে জায়গাটায় বসে আছে এটাই হচ্ছে সেই আতশবাজির ফ্যাক্টরি। তখন তার কথা তার বন্ধুরা কেউই বিশ্বাস করতে চায় না, কিন্তু এরই মধ্যে আলাগিনীর আত্মা এসে তাদেরকে ভয় দেখাতে থাকে। আর এর মধ্য দিয়ে গল্পটাও শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।